দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন রঙিন পাতায় এবং আজকে আমাদের সাথে আছে রঙিন পাতার রঙিন মুখ আমাদের পছন্দের একজন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং সেই সাথে রঙিন পাতার একজন কারিগর শাহ আলম সাজু, যিনি আছেন ডেইলি স্টারের জার্নালিস্ট হিসেবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। সাজু ভাই, আপনার কাছে জানতে চাইবো, কারণ আপনি সবসময়ই হচ্ছে সেলিব্রিটিদের ইন্টারভিউ কভার করেছেন। আজকে আমরা আপনার সাথে কথা বলবো বা আমি আপনার ইন্টারভিউ নিব, কেমন লাগছে? খুব ভালো। ওকে, এক কথায় সেরে দিলেন, খুব ভালো। সো আমরা পুরো অনুষ্ঠানটাই যেহেতু আড্ডা দিব, আমাদের চলতেই থাকবে কথাবার্তা। আসি চঞ্চল ভাইয়ের কাছে। চঞ্চল ভাই, আপনাকে নিয়ে তো নিউজ ইন্টারভিউ অনেক অনেক হয়েছে, তারপরও জানতে চাইবো যে একদম প্রথম দিকে নিজেকে রঙিন পাতায় দেখার এক্সপিরিয়েন্সটা মনে আছে? একদম প্রথম ইন্টারভিউটা? হ্যাঁ, প্রথম ইন্টারভিউ যেটা বের হয়েছিল সেটা রঙিন পাতায় বের হয়নি। আচ্ছা। তখন রঙিন পাতাতে যাওয়ার মতো অতটা যোগ্যতা হয়নি, সেটা সাদা কালো পাতাতে বের হয়েছিল যতদূর মনে পড়ে আমার। এবং এটা বের কবেকার কথা? এটা আমি আরণ্যকে যখন আমি মঞ্চনাটক শুরু করি, মঞ্চে কাজ করা শুরু করি, একদম প্রথম দিকে সংক্রান্তি নামে আমরা মঞ্চে একটা প্রোডাকশন করেছিলাম। সেখানে আমি প্রথম একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে মানে কাজ করি, অভিনয় করি। তো সেইটা দেখার পর সম্ভবত তখন ওইটা ভোরের কাগজ হবে, ভোরের কাগজে আমার একটা ইন্টারভিউ করেছিল এবং ওদের শেষ পৃষ্ঠায় আর কি আমার এখনো মনে আছে, এই আর কি। না, সেটা কিন্তু এখন খুব সুন্দরভাবে মনে আছে চঞ্চল ভাই। সেটা ছিল আমার প্রথম ইন্টারভিউ, মনে থাকার মতোই। শুরুতে সাজু ভাই আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনার সাংবাদিকতা ক্যারিয়ার শুরু হয়েছিল কবে? বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি আমি, মাস্টার্সে যাওয়ার মানে অনার্স ফাইনালের পর থেকে। আচ্ছা, অনার্স ফাইনালের পর থেকে। কিন্তু তার আগে যদি বলি যে অনার্স সেকেন্ড ইয়ারে যখন পড়ি তখন পার্ট টাইম জব করতাম, সেটা 98-এ। অনার্স সেকেন্ড ইয়ারে যখন পড়ি 98-এ, এদেশের খুব জনপ্রিয় একটি শিশুদের পত্রিকা ছিল, কিশোর পত্রিকা, কিশোর তারকালো। সেটা আমি পার্ট টাইম জব করতাম, জগন্নাথে পড়তাম, আর 1 ঘন্টা করে ডিউটি করতাম। আচ্ছা, সেটা দিয়ে শুরু। তখন আসলে কখনো ভাবনা হয়েছিল না যে পত্রিকা জগতে আসবো, এটা শখ থেকে শুরু, যে হঠাৎ করে একটা প্রস্তাব আসলো। ভাবনাটা কখন আসলো যে আমি জার্নালিস্ট? আমি তার আগে সংবাদপত্রে আসার আগে আসলে আমি এজ এ রাইটার, কারণ 96-এ যখন আমি ঢাকায় আসি, ঢাকায় এসে যখন আমি জগন্নাথে ভর্তি হই, তখন থেকেই আমি বাংলাদেশের এমন কোনো পত্রিকা ছিল না যেখানে আমার গল্প ছাপা হয়নি। এই যে গল্প লিখতে লিখতেই ধরেন এক সময় এই পত্রিকার অফিসই হয়ে যায় আসলে আমার ঘরবাড়ি, এরকম অবস্থা। তো তারপরে এই যে পার্ট টাইম, কিন্তু সেটা পড়ালেখা শেষ করে আমি একদম ফুল টাইম চলে আসি পত্রিকায়। এই কম্বিনেশনটা আমরা দেখেছি, এর আগেও কিন্তু দেখেছি এবং এখনো দেখছি যে লেখক থেকে জার্নালিস্ট হচ্ছে। তো এই যে প্রত্যাবর্তনটা বা এই পরিবর্তনটা আপনি কিভাবে দেখেন? না, আমি পজিটিভভাবে দেখি, যেহেতু আমি লিখি, পত্রিকা হচ্ছে রিপোর্ট লিখি, আর এখানে মৌলিক গল্প উপন্যাস লিখি। আচ্ছা, একই কাজ, একটা হচ্ছে মৌলিক লেখা, আর একটা হচ্ছে যে প্রতিদিনের আমার রিপোর্ট লেখা। কোনটা বেশি এনজয় করেন? আমি লেখাটাই এনজয় করি, সেটা হোক পত্রিকার প্রতিদিনের যে রিপোর্ট সেটাও এনজয় করি, এবং আমি প্রতিদিন ভোরে যে গল্প কিংবা উপন্যাস লিখি সেটাও এনজয় করি। চঞ্চল ভাই, আপনার কাছে জানতে চাই যে আমার যতটুকু মনে পড়ে যে আপনার মনপুরা ছবির মুক্তির সময় হচ্ছে সাজু ভাইয়ের সঙ্গে প্রথম পরিচয়। মনপুরা ছবির মুক্তি না, তারও আগে। কারণ গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে আমি যখন একসময় প্রচুর কাজ করতাম সেলিম ভাইয়ের সঙ্গে, তখন সাজুরা যেত এখানে, আমরা অনেক আড্ডা দিতাম শুটিং স্পটে, ওরা রাতে ওখানে হল্ড করতো, অনেক মজা করতাম। সেটা অনেক আগে। এনেছি সূর্যের হাসি, গিয়াসউদ্দিন সেলিমের সাথে আমার প্রথম 26 পর্বের একটা কাজ, প্রথম নাটক ছিল গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে। এবং সেই নাটকের সেটে সাজুর সঙ্গে পরিচয়। ওকে, তখন আমি মানব জীবনে ছিলাম, আসলে মানব জীবনে থাকা অবস্থায় চঞ্চলদার সাথে আমার পরিচয়। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সেই তখন থেকে এখন পর্যন্ত মাশাআল্লাহ অনেক ভালো। ভালো বলতে কি, যে সাজুকে আসলে সাংবাদিক হিসাবে আমার সাথে সম্পর্কটা না, একদমই আপন মানুষ, ঘরের মানুষ, পাশের ছোট ভাই বলি বা বন্ধু বলি, যাই বলি। ওকে আলাদাভাবে আর আমি আবিষ্কার করার চেষ্টা কখনো করিনি, কারণ পরিচয়ের পর থেকেই যে সখ্যতা, যে আন্তরিক সম্পর্ক, সেই জায়গাতে সাজুরকে আমি যখন ইন্টারভিউ দিই, ও মাসে হয়তো 1-2টা ইন্টারভিউ করে আমার, ফোন করার পরে অবলীলায় ও যখনই ফোন করলো আমি ইন্টারভিউ দিয়ে দিলাম। কিন্তু অন্য ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ টাইম নিচ্ছি একটু, অমুক তমুক, এটা সেটা একটু প্রস্তুতি। এটাই তো আস্থার জায়গাটা, রেসপেক্টের জায়গাটা, এই জায়গাটাই। এবং আপনাকে নিয়ে তো অনেক ইন্টারভিউ হয়েছে এবং সাজু ভাইই করেছে। তারপর জানতে চাই যেটা, যে সাজু ভাইয়ের করা ইন্টারভিউর মধ্যে আপনার সবচেয়ে স্মরণীয় বা আপনার মনে রাখার মতো ইন্টারভিউ কোনটা ছিল? এখন এই মুহূর্তে ওইভাবে বলা খুব কঠিন, কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজকে নিয়েও আমার ম্যাক্সিমাম যে কাজগুলো আসলে জনপ্রিয় হয়েছে, প্রায় সব কাজ নিয়েই সাজু ইন্টারভিউ করেছে। সেটা মনপুরা বলি অথবা আয়নাবাজি বলি, টেলিভিশন বলি, প্রত্যেকটা ফিল্মের সময় ইন্টারভিউ করেছে। আবার প্রত্যেক ঈদে যখন ভালো ভালো কাজগুলো সাজুই প্রথমে নক করে যে দাদা কোন কোন কাজ করছেন, কার কার কাজ করছেন, তখন স্পেশাল কাজগুলোর কথা আমি বলি এবং ও স্পটে যায় অনেক সময়,
গিয়ে নিউজ কভার করে। আমরা এই আড্ডা তো আমাদের চলতেই থাকবে, কিন্তু চলুন দেখে আসি যে চঞ্চল চৌধুরীকে নিয়ে আপনার করা ইন্টারভিউগুলো এক ঝলক। কেমন লাগলো সেই পুরাতন নিউজগুলো আবার দেখা? অনেক ভালো লাগলো। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে সাজু অনেক সময় হয় কি যে অনেক সাংবাদিক ইন্টারভিউ করে, আমি কাউকে মানে ছোট করে বা ইয়ে করে কথা বলছি না, হয় কি যে আমি ইন্টারভিউ দিলাম, হয়তো সবসময় তো আর সাথে সাথে রেকর্ডার নিয়ে গিয়ে ইন্টারভিউ নেয় না, হয়তো ফোনে ফোনে এখন ম্যাক্সিমাম ইন্টারভিউ দেওয়া হয়, তারপর ছেপে দেয়। তার মধ্যে দেখা যায় কি যে আমি ইন্টারভিউতে যা বলেছি 20-30% চেঞ্জ হয়ে যায়। তো সাজুর ক্ষেত্রে আমি যেটা দেখি যে আমার যা যা আমি বলেছি, মানে মূল জায়গাটা আমি যেটা বলার চেষ্টা করেছি, ও পারফেক্টলি সেটা পত্রিকাতে সেইভাবে ইন্টারভিউটা ও ছাপার পরে আমি যখন দেখি যে হ্যাঁ, ইভেন ও প্লাস করে, কখনো আমার কথাগুলোকে মানে বদলায় না বা পাল্টায় না। মনের যে কথাগুলো যেটুকু বাকি ছিল সেটুকু দিয়ে দেয়। এক্স্যাক্টলি, একজন সাংবাদিকের, ভালো সাংবাদিকের কাজই তো এটা। হ্যাঁ অবশ্যই। সাজু ভাই, আপনার সম্পর্কে অনেক পজিটিভ কথা, খুব সুন্দর সুন্দর কথা কিন্তু চঞ্চল ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। এবার আপনার কাছে জানতে চাইবো যে চঞ্চল ভাইয়ের কোন গুণগুলো আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে বা আপনি খুব পছন্দ করেন? একটা মানুষের প্রথম হচ্ছে যে তার যে আকর্ষণ করার যে বিষয়টা, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে তার যে ব্যবহারটা, বিহেভটা, যে চঞ্চলদা একজন মানে পুরো মাপের ধরেন শিল্পী, আরণ্যকের মানে দীর্ঘ বছর উনি আরণ্যকে কাজ করেছেন। এইটা যে মঞ্চে থেকে কাজ করে শিখতে আসা যে একজন মানুষ, এটাগুলো একটা। দ্বিতীয় হচ্ছে যে উনি শুধু বাংলাদেশের না, যে মনের মানুষ যে সিনেমাটা, গৌতম ঘোষের যে সিনেমাটা, যে শুধু বাংলাদেশ এবং ভারতে সেটা বহু পুরস্কারে সেটা ভূষিত, যে ও গৌতম দার মতো সিনেমায় কাজ করে একজন শিল্পী। তারপরে বাংলাদেশে যদি দুই একটা ভালো ফিল্ম হয়, যেটা মনপুরা, এত বছর পরে যে এত সাকসেস একটা ফিল্ম। তারপরে আয়নাবাজির কথা তো ধরেন একদম তৃণমূলে, আমার মনে হয় যে ছোট ছোট বাচ্চা যেটা, তারা এই যে এইগুলা। আর এর বাইরে হচ্ছে যে আকর্ষণ করার যে উনি কিন্তু একজন আর্টিস্ট বলতে কি, শিল্পীর বাইরেও যে শিল্পী, সেটা হচ্ছে চারুকলা থেকে পড়াশোনা করা একজন মানুষ, আবার গান পারেন, ওনার গান আমি শুনছি, হ্যাঁ কি নেই, কাজেই আকর্ষণ করার মতো একজন মানুষ। তার সঙ্গে আমার দুই একজন শিল্পীর সঙ্গে যে মনোমালিন্য হয়নি তা না, এই জার্নালিজমে এসে, কিন্তু না, কখনোই না। তার সঙ্গে শুধুই ভালো লাগার স্মৃতি, শুধুই মুগ্ধতার স্মৃতি, কোনো মন্দ স্মৃতি নেই। বাহ, খুব সুন্দর লাগলো এই কথাগুলো শুনে। বাট অ্যাজ এ হিউম্যান বিইং আমার কাছে মনে হয় যে চঞ্চল চৌধুরীর সাথে, যেহেতু আমি কখনো খুব ইন্টারাকশনের কাজ করিনি এর আগে, বাট আই ডু ফিল যে ভাইয়া, আমার কাছে মনে হয় যে হি ইজ এ গুড হিউম্যান বিইং এবং খুব গুড সোল একটা ধারণ করেন। এই ফিলিংসটা, এই বোধটা আমাদের মানুষের ওইটাই প্রথমেই, যে সে কি ভালো মানুষ না মন্দ মানুষ। প্রত্যেকটা শিল্পীরই এটাই আসলে দায়িত্ব, যে সাংবাদিকরা ইন্টারভিউ করবে বা পত্রপত্রিকা ইন্টারভিউ যাবে, চ্যানেলে ইন্টারভিউ দিতে হবে, সেক্ষেত্রে অনেক প্রশ্ন করবে, সেগুলো হাসি মুখে একদম যথোপযুক্ত উত্তরটা হাসি মুখে দেওয়াটাই ভালো, সবার সঙ্গে এই প্রসঙ্গ যখন আসলো, চঞ্চল ভাই আপনার কাছে জানতে চাইবো যে একজন অভিনয় শিল্পী বা একজন শিল্পীর ক্ষেত্রে সেলিব্রিটি হওয়ার পেছনে একজন বিনোদন সাংবাদিকের ভূমিকাটা যদি বলতেন। আমি এই শব্দটা একদম হুবহু ইউজ না করে আমি বলি যে পরিচিতি। হ্যাঁ, পরিচিতি। এক তো কাজ দিয়ে পরিচিতিটা প্রথমে আসে, যে আমি যদি ভালো কাজ করতে পারি তাহলে পরে তো দর্শক আমাকে চিনবে, সেই সাথে পত্রপত্রিকা, চ্যানেল, ইন্টারভিউ এগুলো তো সাপোর্টিং হিসেবে কাজ করেই। কিন্তু বেসিক জায়গাটা হচ্ছে যে নিজের আসলে যোগ্যতায় কাজটা করা, সেই সঙ্গে পত্রপত্রিকা, চ্যানেল সাপোর্ট করবে। কিন্তু মাঝে মধ্যে এটাও দেখা যায় যে কাজটা বেসিক্যালি করা হয়নি, এরকম শিল্পী সংখ্যা আমাদের প্রচুর আছে, শুধু পত্রপত্রিকার দ্বারা এগিয়ে এসেছে। এটাও আমি মনে হয় যে যারা সাংবাদিকতা করেন, যে কার কতটুক প্রাপ্তি বা কতটুক তার প্রচার করা উচিত, তাতে মানে না হলে হয় কি যে যারা দর্শক তারা বিভ্রান্ত হবে। একটা ভালো কাজ করছে একটা ছেলে বা মেয়ে, তার নিউজটা হয়তো ওইভাবে কভার করা হলো না, কিন্তু মিডিয়াম বা হয়তো সেই গ্রেডের না, খুবই দামি, খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন আমাদের চঞ্চল। সেই জায়গা থেকে আমি মনে করি যে প্রচারের জন্য অবশ্যই দরকার আছে, সেলিব্রিটি বলি অথবা পরিচিতির জন্য সাংবাদিকদের ইন্টারভিউ অথবা যা যা বললাম দরকার আছে। যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, সাজু ভাই অবশ্যই আপনার অপিনিয়ন চাইবো এই ক্ষেত্রে। না, এটা হচ্ছে যে কেউ কাউকে কিছু করে দিতে পারে না, যার কাজ তাকেই করতে হয়। একজন শিল্পী তিনি তার যোগ্যতা দিয়ে হবেন, মেধা দিয়ে হবেন। চঞ্চলদা যেটা হয়েছে যে ওনার কাজ দিয়ে টিকে আছেন, টিকে থাকবেন, কিন্তু একজন রিপোর্টার করবেন কি, যে মানুষের কাছে যে পরিচিতি করিয়ে দেওয়া, যেটা যে উনি চঞ্চল চৌধুরী, এই পরিচিতিটা পত্রিকা রিপোর্টের মধ্যে অবশ্যই দায়িত্ব। প্রচুর মানুষ কাজ করছে, তার নাম হয়তো আমরা জানি না, আপনিও জানেন না, চঞ্চলদাও জানে না, কিন্তু যখন একটা পেপারে তার নামে আসে যে এই মানুষটার নাম, আর শুধু কাজ না তো, অনেক সময় সাধারণ যারা দর্শক
তারা তো সেই শিল্পীটি সম্পর্কে, ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক ইনফরমেশন জানতে চান। সেটা পত্র-পত্রিকার ইন্টারভিউর মাধ্যমে আসলে জানা সম্ভব। শুধু যে সুবিধ জগতে না, আপনি স্পোর্টসে যদি যান, সব জায়গায় যে কোনো মাধ্যমে, সেটা হচ্ছে যে গণমাধ্যমের কাজটাই হচ্ছে যে তার সম্পর্কে মানুষকে জানানো। কিন্তু এই জানা বা জানাতে যাওয়ার মধ্যে কিন্তু যদি গ্যাপ থাকে, বা আমরা যে কথাটা বলি যে সাংবাদিকতার একটা পার্ট হচ্ছে নেগেটিভ সাংবাদিকতা বা পপুলারিটির জন্য এখন করে অনেক না, সেটা যদি আমি বলি যে ইউলো জার্নালিজম, যেটা চঞ্চলদা বলল, যে শুধু কি ধরেন এই একটা পেশাতেই ধরেন আপনার মানে ইউলো বিষয়টা সব জায়গায় আছে, এমন কোনো ফ্যাক্টর নাই যে সেখানে নাই। কিন্তু আমি কি ভালো, আমি যদি মনে করি যে আমি সাদা, কিংবা আমি যদি মনে করি যে আমি কালো, আমি ভালো হলে সারা পৃথিবী ভালো, জগৎ ভালো, নিজে ভালো তো জগৎ ভালো। কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে। চঞ্চল ভাই, আপনার কাছে জানতে চাই, যেহেতু নেগেটিভ বা ইয়েলো সাংবাদিকতার কথা আসলো, আপনার এরকম কোনো ইন্টারভিউ বা এরকম কোনো নিউজ আপনাকে নিয়ে হয়েছে যেটার জন্য আপনি খুব বিড়ম্বনার শিকার হয়েছেন? বিড়ম্বনা বলতে ওইভাবে সরাসরি আমি ওটাকে মানে বলবো না যে হলুদ সাংবাদিকতা, এতটা খারাপ কিছু আমাকে নিয়ে হয়নি। বা আমার সাথে যেসব সাংবাদিকের যতটুকু সম্পর্ক, সাজুর বাইরে আরো যারা আছে, আমাদের অভি আছে, প্রথম আলোর কিছু সাংবাদিক ওরা আছে খুবই কাছের, তারপর সব পত্রিকায়, সমকাল বলি, কালের কণ্ঠে, ওরা যারা আছে আমার ম্যাক্সিমাম আমাদের বয়সের জুনিয়র, ছোট ভাই বলি বা বন্ধু বলি, অনেক সময় অনেক নিউজ করে, কিন্তু যে মাঝে মধ্যে যে ইনফরমেশনগুলো যখন চেঞ্জ হয়ে যায় তখন একটু খারাপ লাগে। এছাড়া ম্যাসিভ কোনো চেঞ্জ বা যেটার কারণে আমাকে খুব বেশি বিব্রত হওয়ার মতো তেমন কিছু ঘটেনি। ওয়েল, আমরা আরো অনেক কথা বলবো, কিন্তু আপনাকে উৎসর্গ করে সাজু ভাই একটা বই লিখেছিলেন, রাইট? এবং সেটা আপনার জন্য কোয়াইট সারপ্রাইজিং ছিল। খুব মানে মজার একটা বিষয় হয়েছে। ও যেদিন আমাকে ফোন করে বললো যে এরকম, চঞ্চলদা আমি এবার বইমেলাতে একটা, আমার অনেকগুলো বই ওর বেরিয়েছে, যে একটা বই আমি আপনাদের নামে উৎসর্গ করতে চাই, আমি সহ আরো দুইজন আছে, সেটা হচ্ছে বৃন্দাবন দাস এবং শাহনাজ খুশি। তা আমি তখন আমার বৃন্দাবন দাসের বাসায় ছিলাম। তা সাজু ফোন করার পর আগে ওদের সাথে বোধহয় কথা হয়েছে, যাই হোক। তা আমি বললাম যে সাজু তো উৎসর্গ করতে চাচ্ছে আমাদের নামে বইটা। আমার নামে তো জীবনে কেউ কোনোদিন কোনো বই উৎসর্গ করেনি, এটা আমার জন্য একটা মানে প্রথম, এই প্রথম। এর জন্য সাজুর কাছে আমি অনেক কৃতজ্ঞ বলি, কারণ ছাপার অক্ষরে যে এর নামে উৎসর্গ করা। আবার সাথে সাথে মনে হলো যে উৎসর্গ জিনিসটা স্বর্গের কাছাকাছি, তার মানে আমি কি স্বর্গপ্রাপ্তি হলো আমার? যে অনেক বয়স, অনেক সিনিয়র যারা সেই শ্রদ্ধার পাত্র, বা তাদের নামে উৎসর্গ করতে হয় অনেক কিছু। তা সাজু যে এই বয়সে এসে যে উৎসর্গ করলো আমাদের নামে বই, তার মানে আমরা কি স্বর্গপ্রাপ্ত হয়ে যাবো খুব তাড়াতাড়ি? সাজু ভাই, ইটস এ বিগ কমপ্লিমেন্ট, আই থিংক সো। তো আপনার যে বই সেলিব্রিটিদেরকে যে উৎসর্গ করার ব্যাপারটা মাথায় আসলো কখন? না, এটা তো আমার যে ভালোবাসার জায়গার দিক থেকে, যে আমার খুব প্রিয় মানুষদের একটা বই কখন কাকে উৎসর্গ করা হয়, যে খুব প্রিয় মানুষদের কি করা হয়। কাজেই ওই যে বললাম যে চঞ্চলদা, বৃন্দাবনদা, খুশি আপা, সেটা তো আমার একদম পারিবারিক সম্পর্ক। কাজেই তাদেরকে যদি উৎসর্গ না করতে পারি, তাহলে কি আমি কি মানে কাদেরকে করব? প্রিয় মানুষদেরকেই তো করতে হবে। সেটা ওই দিক থেকেই যে আমার প্রিয় মানুষদেরকেই করা। থ্যাংক ইউ সাজু। সো এই যে সাংবাদিকতা নিয়ে, বা এই যে দুজনের কেমিস্ট্রি এত চমৎকার, পারস্পরিক রেসপেক্টনেস এবং সৌহার্দ্যের সম্পর্ক বলবো, এটা কিন্তু খুব বিরল পৃথিবীতে। যদি আমরা অন্য দেশেও দেখি, এরকম সেলিব্রিটির সাথে জার্নালিস্টের সম্পর্ক এত চমৎকার হতে পারে, এত আমি মনে করি যে সম্পর্কটা এরকমই হওয়া উচিত। রাইট, শিল্পের মানুষ, কারণ একই পথের পথিক তো আমরা, তাই না? শিল্পের মানুষ। আমি একটু বলি যে একবার হুমায়ুন স্যার মারা যাওয়ার পরে শাওনের ডিরেকশনে চঞ্চলদা একটা কাজ করি, নিমফুল। হ্যাঁ, সেই নাটকের যখন শুটিংয়ে নুহাশপল্লী যাওয়া হলো, চঞ্চলদার আমি ওনার গাড়িতে যাচ্ছি, তো অনেক স্মৃতি, যে ঢাকা থেকে সেই নুহাশপল্লীতে যাওয়া এবং গিয়ে সেখানে সকালবেলা নাস্তা করা, হ্যাঁ, কাজে স্মৃতি শেষ নাই। বললাম যে কারণ এইটা একজন রিপোর্টার হিসেবে আমি মনে করি যে শিল্পীর সাথে যদি এই সম্পর্কটা সবারই হয়, তাহলে সেখানে কোনো নেগেটিভ সম্পর্ক গড়বে না। আর প্রশ্নের ব্যাপার যেটা হলো, যে আমি মনে করি যে এই যে প্রশ্নগুলো যে করা, শেখার তো শেষ নাই। শিল্প কি সাহিত্য সাধন, এই শিল্প হচ্ছে সাধনার বিষয়। আজকে চঞ্চলদা আরণ্যকে এত বছর কাজ করার পরে শিল্পী হিসেবে স্বীকৃতি যে প্রাপ্তিটা, সেটা আমি মনে করি এজ এ জার্নালিস্ট হিসেবে আমার যে পড়াশোনার যে ব্যক্তিটা, আমার তো অনেক রাত ভোর হয়ে যায় যে বই পড়তে পড়তে। সেটা সুনীল বলি, শীর্ষেন্দু বলি, সমরেশ বলি, হুমায়ুন আহমেদ বলি, মিলন ভাই বলি, কিংবা আনিস ভাই বলি, অনেক বই। কাজেই পড়াশোনাটা হলো দরকার। এটা সাজু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, যে এখন যারা নতুন যারা সাংবাদিকতায় আসছে, এদের না প্রশ্ন দেখেই শুনেই মনে হয় যে জানাশোনা, অথবা অ্যাটলিস্ট আমাকে যদি কেউ ইন্টারভিউ করতে আসে, নতুন একটা ছেলে বা মেয়ে যেই আসুক না কেন, তা আমার কাজ সম্পর্কে তো মিনিমাম তার একটা ধারণা থাকতে হবে। এখন তো এটা খুব সহজ, ইউটিউবে ঢুকলে পরে পাওয়া যায়, বা মানে উইকিপিডিয়াতে ঢুকলে পরে পাওয়া যায় যে একটা বায়োগ্রাফি দেওয়াই আছে, যে প্রথম কি কাজ, কত সালে কাজে ঢুকছি। কিন্তু প্রশ্নগুলো করছে আর আশ্চর্য হচ্ছে, তুমি কি এগুলো জানো না? এটা তো কমন। আর
একই প্রশ্নের উত্তর তো প্রায় 1000 বার দেওয়া হয়ে গেছে, তারপরেও যখন এই প্রশ্নগুলো তুমি জেনে যদি করো তাহলে আবার একটু অন্যরকম লাগে। চঞ্চল ভাই, অনেকগুলো ইন্টারভিউর কথা আপনাকে নিয়ে শুনলাম, কিন্তু আপনার পছন্দের যারা সেলিব্রিটি তাদের কোন ধরনের ইন্টারভিউ পড়তে আপনার ভালো লাগে? আমি ওই যে কমন কিছু ফরম্যাট আছে যে এখন কি কি নাটক করছেন, আপনার জীবনের উল্লেখযোগ্য কিছু কাজের নাম বলেন, অথবা কি খান, আপনার প্রিয় রং কি, কোন খাবার পছন্দ, এই টাইপের ইন্টারভিউ অবশ্যই আমার পছন্দ না। আমি নিজেও ওই কথাটি বারবার বলতে চাই না, সেটা হয়তো প্রথম যারা আসে হয়তো কাজ শুরু করছে এদের জন্য হয়তো ঠিক আছে, কিন্তু অনেকদিন কাজ করলে যখন অভিজ্ঞতা বাড়ে তখন তো আসলে ক্রিয়েটিভ আলোচনা করা উচিত। সাংবাদিকরাও আমার কাজ নিয়ে, কাজের দর্শন কি, আমি এগুলো নিয়ে অ্যানালিসিস করেই আসলে কোশ্চেনগুলো করা উচিত। আমি সেটাই মনে করি যে আমার যারা মানে আমি যাদেরকে সেলিব্রিটি মনে করি তারাও যখন ইন্টারভিউ দেবেন ওই ইন্টারভিউ দেখেই মানে যে বিষয়গুলো আগে হয়তো জানা যায় নাই এমন কোনো বিষয়, সেটা তার চিন্তা চেতনা ভাবনা কাজ নিয়ে তার ব্যাখ্যা, কারণ এই যে মাধ্যমে আমরা কাজ করি এটা তো আসলে ক্রিয়েটিভ একটা মাধ্যম, তাই না? তো এখানে ওই মানে সহজ সরল মানে প্রশ্ন বা সহজ সরল উত্তরের এখানে কোনো জায়গা নেই। সো এই কথা যখন আসলোই সাজু ভাই আপনার কাছে জানতে চাই যে চঞ্চল চৌধুরীর এমন কোনো অজানা তথ্য বা অজানা কোনো কথা এখন পর্যন্ত আপনি জানেন যেটা কোনো ইন্টারভিউতে আসেনি, আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চাই। আমরা ওই নতুনত্বরে দাদা যেটা বললেন যে ওই নতুন সাবজেক্টটাই খোঁজার চেষ্টা করি। ওনার ধরেন এই যে আয়নাবাজির পরে আয়নাবাজি নিয়ে স্টোরি, সেটা মনপুরা নিয়ে স্টোরি, কিন্তু এখন ওনার কাজ কি যে মিসির আলী দেবী ফিল্মে যে উনি মিসির আলী, সেটা নিয়ে ডেলি স্টারে একটা রিপোর্ট ছাপা হয়েছে। ওই সাবজেক্টটা নিয়ে যে পাঠককে জানানো দরকার যে চঞ্চল দা যে আয়নাবাজির পরে মানুষের কাছে দেবী সিনেমায় মিসির আলী নিয়ে আসছে। মিসির আলী হুমায়ুন আহমেদের এমন একটা সৃষ্টি যে তার জানার আগ্রহের শেষ নাই। সেই মিসির আলীর প্রতি ওনার যে শ্রম দেওয়া সেটা ধরেন মানে বলার মতো না, সেটা আপনি জিজ্ঞেস করলেই ভালো যে কি পরিমাণ শ্রম উনি মিসির আলীর জন্য দিয়েছেন। সেটা নিয়ে আমি একটা স্টোরি করেছি। কাজেই এই সাবজেক্টগুলো হওয়া উচিত যে মানুষকে নতুন কিছু জানানো, পুরনো ফরম্যাট থেকে বের হয়ে নতুন কিছু জানানো, যে পাঠক নতুন কিছু জানলো। এবং আমাদের সাংবাদিক পেশায় যারা আছেন, সাংবাদিকতা পেশায় তারা অনেকেই ভালো করছেন, কিন্তু ম্যাক্সিমামের জন্য আমার মনে হয় কি যে এই বিষয়গুলো ভাবনার দরকার আছে। কারণ আমরা যখন একটা ছাপার অক্ষরে একটা কিছু দেখি এটা কিন্তু আমরা বিশ্বাস করি, ঠিক আছে? তা পত্রপত্রিকায় যখন কারো ইন্টারভিউ ছাপা হয় সেটা যদি ভুলভাল কিছু যদি সেই সাংবাদিকের দোষে হোক অথবা যেভাবেই হোক না কেন, এটা কিন্তু দর্শক বিভ্রান্ত হবে। সেই বিভ্রান্তটা না করে প্রস্তুতি নিয়ে পড়াশোনা করে জেনে শুনে, মানে একজন সাংবাদিকের একটা প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমার অ্যান্সারের জন্য। সেই প্রশ্নটা হচ্ছে আমি চাই যে আসলে সাংবাদিক আমাকে কি প্রশ্ন করবে এবং যে প্রশ্নটার উত্তর দিতে আমি ভাববো, চিন্তা করব এবং আমি এমন কিছু বলবো যেটা দর্শক দেখে আবার দর্শকের পড়ে ভালো লাগবে। খুব ভালো কথা, খুব সুন্দর কথা। এবং যদিও জানে সবাই চঞ্চল চৌধুরী কীরকম মানুষ বা তার কী ধরনের ইন্টারভিউর জন্য কী ধরনের প্রিপারেশন দরকার, আমি মনে করি যে আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন যারা তরুণ যারা সাংবাদিক তাদের অনেক লেসন হলো আজকে থেকে। এবং চঞ্চল চৌধুরী অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, দুজনকেই বলি, বাট একটা প্রশ্ন আমার নিজের থেকে একজন চঞ্চল চৌধুরীর কাছে, কারণ আপনার আসলে প্রাপ্তি তো অনেক কিছু এবং আমাদের পাওয়া হয়েছে অনেক কিছু আপনার কাছ থেকে। তারপরেও জানতে চাই যে আপনি যে মানদণ্ডে নিজেকে নিয়ে গিয়েছেন, আপনার স্যাটিসফ্যাক্টরি লেভেল কি এখন পর্যন্ত এসেছে নাকি কত দূর আরো? আসলে শিল্পীর কোনো স্যাটিসফ্যাকশন কখনোই হয় না। আমি যদি শিল্পী না, আমি শিল্পী হওয়ার চেষ্টা করি, অভিনেতা হওয়ার চেষ্টা করি। এটা একটা চলমান একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ভেতর আছি এটুকু বলতে পারি। আর আমি যদি বলি যে আমার মানে পরিপূর্ণতা এসে গেছে অথবা আমি স্যাটিসফাইড, তাহলে সেখানেই বোধহয় আমাকে থেমে যেতে হবে। সো আমি যতদিন বাঁচি, সুস্থ থাকি, ততদিন পর্যন্ত আমি আমার নতুন নতুন কাজ, নতুন নতুন ভাবনা, নতুন সাধনা দিয়ে দর্শককে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করব, যেটা হয়তো নতুন ভাবনার খোরাক যোগাবে দর্শকের কাছে। এখন পর্যন্ত করা আপনার সবচেয়ে পছন্দের ক্যারেক্টার কোনটা ছিল? অনেক ক্যারেক্টার আছে, নাটকে আছে অনেক ক্যারেক্টার, এখন ওইভাবে আসলে বলতে পারবো না, কিন্তু ফিল্মের যেগুলো করেছি সবগুলোই আলাদা আলাদাভাবে আমার প্রিয় ক্যারেক্টার। তার মধ্যে সর্বশেষ যেটা করেছি আয়নাবাজিতে, এটা একজন অভিনেতার জন্য আমি মনে করি যে একটা সিনেমাতে 6টা ক্যারেক্টার করা, এবং এটা এই গল্প আমি হয়তো আর জীবনে আর কোনোদিন এই 6টা মানে পুরো মাঠ আমার, আমি কিভাবে খেলবো এবং সেই খেলা খেলেছি, কষ্ট করেছি, দর্শকের কাছে সেটা গ্রহণযোগ্যতা পেয়েছে। দর্শককে আমি সবচেয়ে বড় কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমাদের একটা ক্রান্তিকাল চলছে আমাদের নাটকে, সিনেমায়, সেই সময় এসে আয়নাবাজি রিলিজ হলো, দর্শক এইভাবে গ্রহণ করলো। এটা হয়তো বা আমি শুধু একটা কথা বলবো যে শ্রম আমরা দিয়েছি সেটা সার্থক হয়েছে। সর্বশেষ আমি দেবী চলচ্চিত্রে আমি মিসির আলীর চরিত্রে অভিনয় করেছি, এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি ছিল যে এই ধরনের চরিত্র যে দর্শকের কাছে যাবে, দর্শক কিভাবে, এটা আমার এক ধরনের টেনশনও কাজ করছে, চ্যালেঞ্জিং, সবকিছু মিলিয়েই আর কি। তা এটা যেন অব্যাহত থাকে, আমি অব্যাহত রাখবো।
আমরা অপেক্ষায় থাকলাম কবে দেবী মুক্তি পাবে এবং নতুন চঞ্চল চৌধুরীকে আমরা দেখতে পাবো। সো থ্যাংক ইউ সো মাচ দুজনকেই। আমরা জানি যে আপনারা অনেক ব্যস্ত, স্পেশালি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কিছু কাঠখড় পেরিয়ে আমরা এখানে পেয়েছি আপনাকে। সো থ্যাঙ্কস আ লট ফর বিং হিয়ার। থ্যাংক ইউ। এনটিভিকে ধন্যবাদ। আর একটা কথা বলি, রঙিন পাতা এটা সত্যি আমার প্রিয় পাতা এবং অনুষ্ঠানের নামটি আমার এত ভালো লেগেছে এবং অনুষ্ঠানে এসেও অনেক ভালো লাগলো। একই কথা আমারই, যে রঙিন পাতা এটার মানে সাফল্য কামনা করি এবং নামটি দাদার মতো আমারও খুব ভালো লাগার নাম আর কি। ওকে দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজন রঙিন পাতা? নিশ্চয়ই ভালো। আর আপনাদের এতটুকু ভালো লাগা দিতে পারলেই কিন্তু আমরা সার্থক। আমাদের সেই চেষ্টা চলতেই থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।